খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলা রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি, নোমান আব্দুল্লাহ। নানা নাটকীয়তা, গুজব, গুঞ্জন সবই চলছে দেশের ক্রিকেটে। আসলে কি চলছে আমরা আলাপ করবো এইসব নিয়ে। আমাদের সঙ্গে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক এম কায়সার। কায়সার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। কায়সার ভাই, সারা রাত আমরা নানা রকম গুঞ্জন দেখলাম। অস্ট্রেলিয়াতে চলে গেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, একেবারেই নাকি চলে গেছেন, ওয়ান ওয়ে টিকিট কেটে তিনি চলে গেছেন। নানা রকম খবর আমরা দেখলাম। সকালবেলা দেখি তিনি বিসিবিতেই হাজির এবং রেফারিং কোর্সের ক্লাস নিচ্ছেন। এই গুঞ্জনগুলোর কারণ কি? বিসিবি সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুল কি ভুলটা করেছেন যে তাকে এভাবেই দেশের বাইরে পাঠায় দিতে চাচ্ছে আর কি অনেকে? ধন্যবাদ নোমান। আমি গতকাল রাতে তার সাথে আমার প্রায় রাত 10টার দিকে কথা হয়েছিল। জাস্ট 7-8 মিনিটের মতো এমনি একটু তার সাথে অন্য প্রসঙ্গ নিয়ে একটু কথা বলেছিলাম। তিনি ফোন রিসিভ করেছিলেন এবং আমাকে জবাবও দিয়েছিলেন। তখন আমি জিজ্ঞেস করিনি যে আপনি মেলবোর্নে আছেন নাকি ঢাকায় আছেন, সেটা জিজ্ঞেস করিনি আমি, কারণ আমার কাছে সেটা প্রশ্নের আমার সেটা কোয়েরি ছিল না। কিন্তু আজকে সকালে যখন আমি পত্রিকায় এবং বিভিন্ন জায়গায় ওয়েবসাইটে এবং অনলাইনে অনেক জায়গায় দেখলাম যে তিনি নাকি ওয়ান ওয়ে টিকিট কেটে মেলবোর্নে চলে গিয়েছেন, আর ফিরবেন না এরকমভাবে, তখন জাস্ট আমি তাকে একটা SMS করলাম এবং তিনি সাথে সাথে কিন্তু SMS-এর জবাবটা দিলেন যে তিনি বিসিবিতে রয়েছেন এবং একটা ম্যাচ রেফারিদের একটা কোর্স হচ্ছে, সেই কোর্সে লেকচারিংয়ের জন্য শিট তৈরি করছেন। আই গট মাই আনসার। আর যেটি আপনি বললেন যে কেন এরকম গুঞ্জন চারিদিকে চলছে, এর অন্যতম কারণটা হলো যে দেখুন, যখন কোনো একটা বিষয় ঘটে তখন আমরা সেখান থেকে আমাদের ক্যারেক্টারটাই হলো এরকমভাবে, সেখান থেকে আমরা ভিলেন এবং নায়ক এটা খুঁজে বের করার একটা চেষ্টাটুকু করি। তো সর্বশেষ যে আপনি বাংলাদেশের বিশ্বকাপে না খেলা নিয়ে যে ঘটনা ঘটেছে, তাতে আপনি আমিনুল ইসলাম বুলবুলকে স্কেপঘাট বানানোর একটা চেষ্টা চলছে এবং তাকে ভিলেন হিসেবে পরিণত করলে অনেক ধরনের আপনার নিউজ হয়তো খাওয়ানো যাবে, এই ধরনের একটা টেন্ডেন্সি কিন্তু চলে এসেছে। বাট বিষয়টা হলো যে এটা আমিনুল ইসলাম কি এককভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন? তিনি কিন্তু নেননি, তার পুরো বোর্ড নিয়েছে, বাংলাদেশ সরকার নিয়েছে। সো যদি আপনি কাউকে এই বিষয়ে দোষারোপ করতে চান বা ভিলেন বানাতে চান, সেখানে এককভাবে কোনো একজন ব্যক্তিকে কখনোই আমি মনে করি না যে দোষারোপ করাটা উচিত। আর তার চেয়ে বড় বিষয়টা হলো যে আমিনুল ইসলাম বুলবুল বা বাংলাদেশ সরকার বা বাংলাদেশ কখনো বলেনি যে আমরা বিশ্বকাপ বয়কট করবো বা বিশ্বকাপে খেলবো না, আমরা ভারতের মাটিতে খেলবো না, কিন্তু আমরা অপশনটুকু ঠিকই দিয়েছি। সেই অপশনটুকু আমাদেরকে আইসিসি দেয়নি, তথা ভারতের প্রভাবে আইসিসি যে সিদ্ধান্ত নিয়েছে তাতে আমাদের এই বিশ্বকাপে খেলাটাকু হচ্ছে না। এখন বিষয়টা হলো যে এই পুরো বিষয়টাকে যদি আপনি যেটি বললাম যে এখান থেকে ভিলেন এবং নায়ক খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে, এবং সেখানে আপনি সবচেয়ে সহজ বিষয়টা হলো যে যিনি বিসিবির প্রেসিডেন্ট, যার কাছ থেকে এই সিদ্ধান্তটা এসেছে সর্বশেষভাবে, তাকে আপনি ভিলেন বানিয়ে দেওয়ার একটা চেষ্টাটুকু। কিন্তু কায়সার ভাই, আমি দেখলাম যে অনেকেই ফেসবুকে নানা ধরনের কথা লিখছেন। আমাদের গণমাধ্যম কর্মীরা এর মধ্যে আছেন, বিসিবির সাবেক পরিচালকরাও এর মধ্যে আছেন। অনেকে তাকে প্যাথোলজিক্যাল লায়ার বলছেন। খুবই অনেক বড় একটা ব্লেম, কিন্তু অভিযোগ। কিন্তু এটা উনি এই ধরনের আক্রোশ কেন ওনার উপর? উনি কি করলেন আসলে? না, সেটাই বললাম যে আমাদের এখানে হয় না যে আপনি দেখবেন যে কোনো বিষয় মানুষের একটা ক্যারেক্টার অ্যাসাসিন করার একটা চেষ্টাটুকু করা হয়ে থাকে সব সময়। আপনি কিছুদিন আগে তিনি যখন দায়িত্ব নিয়েছিলেন তখন তাকে সবাই কিন্তু অভিনন্দন জানিয়েছিল এবং সবাই তাকে তার বলা হচ্ছিল যে তিনি যেহেতু আইসিসিতেও কাজ করেছেন এবং তিনি ক্রিকেটের অন্তত প্রশাসনিক কাজগুলো খুব ভালো মতো জানেন, সো বাংলাদেশ ক্রিকেটটাকেও একটা অন্য পর্যায়ে তিনি নিয়ে যাবেন, এ কারণে অনেকে তার প্রশংসা করেছিল। কিন্তু সেই প্রশংসা বদলে যেতে বেশি সময় লাগেনি। আপনি 6 অক্টোবরের ইলেকশন হয়েছে এবং বিসিবির, এবং আজকে জানুয়ারির আপনার 26 তারিখ চলছে। তো আপনি হিসাব করলে 5 মাসের মতো সময়, এই 5 মাসের মধ্যেই তিনি কিন্তু ভিলেন আকারে এক অর্থে পরিণত হয়ে গিয়েছেন। যেটি বললাম যে আমরা আসলে জাতিগত হিসাবে খুবই প্রতিক্রিয়াশীল, আমরা যে কোনো বিষয় খুব দ্রুত একটা রিয়াকশন জানাতে পছন্দ করি, রিয়াক্ট জানাতেও পছন্দ করি, এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কী হবে সেটা না ভেবেই রিয়াকশনটা করে ফেলি। এবং এটা কিন্তু শুধুমাত্র যে আপনি এখন এই ক্রিকেট বোর্ডের ক্রিকেটে যে আমরা যে বিশ্বকাপে খেলতে পারছি না সেটার জন্য যে ঘটনাটা ঘটেছে তাও কিন্তু না। আমি বলবো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ সরকার এই পুরো এই বিশ্বকাপে না খেলার ব্যাপারে বা ভারতে না যাওয়ার ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে, সেখান থেকে আমাদের সব সিদ্ধান্ত খুব দ্রুত হয়ে গিয়েছে। আমরা যে কোনো বিষয় একটা যখন আপনি আলোচনায় করতে যাবেন বা সমঝোতায় আসতে চাইবেন বা ঐক্যমতে একটা পৌঁছাতে চাইবেন, সেখানে আপনি শুরু থেকে যদি আপনি পয়েন্ট অফ নো রিটার্নে চলে যান, সেখান থেকে ব্যাক করার সুযোগটা কিন্তু থাকে না। সো আমার কাছে মনে হচ্ছে যে এই পুরো বিষয়টায় আমরা একেবারে শুরু থেকে পয়েন্ট অফ নো রিটার্নে ছিলাম, এই কারণে আমরা আলোচনার কোনো ক্ষেত্রই তৈরি করতে পারিনি।
মানছি যে ভারতীয় ক্রিকেট বোর্ড আমাদের সাথে আলোচনা করেনি, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কি তাদের কাছ থেকে কখনো কোনো ফোন গিয়েছিল তাদের কাছে? ভারতীয় ক্রিকেট বোর্ডের তো অনেক আপনার কর্মকর্তাদের সাথে আমাদের ক্রিকেট বোর্ডের অনেক কর্মকর্তাদের সখ্যতা রয়েছে, আপনার বন্ধুত্ব রয়েছে, যোগাযোগ রয়েছে, আমরা জানতাম। তো তারা কি কেউ একবার কাউকে ফোন করেছেন? আমার তো মনে হয় যে তারা ফোন করেননি। অর্থাৎ এই যে সমস্যাটা তৈরি হয়েছিল, এটা কিন্তু আপনার রেসিপ্রোকাল এক ধরনের আলাপ আলোচনার মধ্যে কিন্তু সমাধানটা হবে বা করা উচিত ছিল। সেটা না করে আমরা যেটা করেছি সেটা হলো যে আমরা একটু বেশি ইমোশনাল কথাবার্তা বলেছি, এবং যেটা করেছি যে শুরু থেকেই পয়েন্ট অফ নো রিটার্নে চলে গিয়েছি। এবং সেটা যখন আপনি করবেন তখন আপনাকে মনে রাখতে হবে যে ও প্রান্তে যারা রয়েছেন বা তাদেরও কিন্তু একটা সে রয়েছে বা তাদেরও একটা মতামত রয়েছে, সেই মতামতটাকে কিন্তু আপনার প্রায়োরিটি দিতে হবে বা আপনাকে অন্তত শুনতে হবে। সেটা আপনি শোনার চেষ্টা না করে শুরুতে যখন আপনি একেবারে হার্ডলাইনে চলে গেলেন এবং আপনি মানে ফিরে আসার সুযোগটা সেখানে নেই। এই কারণে আমি মনে করি যে এই যে আলোচনার ক্ষেত্রটা যেটা ছিল, সেই আলোচনার ক্ষেত্রটাও বাংলাদেশ আইসিসিতেও কিন্তু বৈঠক যেটা হয়েছিল সেখানেও তারা হারিয়ে ফেলেছে। একটু শেষ করি, সেটা হলো যে উচিত ছিল যখন এই সমস্যাটা তৈরি হয়েছে তখন আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত ছিল বোর্ড টু বোর্ড সব আপনার সিওর সাথে আলোচনা করা, এবং আলোচনাটা কি হচ্ছে সেটা পরের দিন আপনি মিডিয়ার সামনে এনে হাজির করা। কিন্তু তারা সেটা করেননি। তারা হয়তো আলোচনা করেছেন, ছোটোখাটো দলগুলোর সাথে আলোচনা করেছেন, নামিবিয়ার সাথে আলোচনা করেছেন, হয়তো নেপালের সাথে আলোচনা করেছেন, কিন্তু বিগ শট যারা রয়েছেন তাদের সাথে খুব সম্ভবত তাদের সেই রকম যোগাযোগ লেভেলটা হয়নি বলেই আপনি আইসিসিতে আমরা এই প্রসঙ্গটা যখনই উঠেছে তখন সবাই কিন্তু আপনার এটার বিরুদ্ধে ছিল, না ভোট দিয়েছে। কাসের ভাই, আমি বুলবুল ভাইয়ের প্রসঙ্গে আরেকটা জিনিস জানতে চাই। সাবেক একজন পরিচালক বললেন তাকে ভারতীয় দালাল, ফেসবুকে লিখেছেন, ভারতীয় এজেন্ট বলেছেন। আপনার সে কি? ইট ইজ ভেরি ইজি যে কাউকে ভারতীয় দালাল সাথে সাথে বলে দেওয়া এবং কাউকে পাকিস্তানি দালালও বলে দেওয়া। এটা আমি আমার প্রচুর লেখা। সাবেক একজন পরিচালক, উনি বিসিবিতেই ছিলেন অ্যাজ এ পরিচালক। বুলবুল ভাই হচ্ছেন সাবেক ক্যাপ্টেন। আমরা কদিন আগে দেখেছি একজন পরিচালক যখন তামিম ইকবালকে ভারতীয় এজেন্ট বললেন, সেটা নিয়ে তুলকালাম কাণ্ড ঘটে গেছে, দেশের ক্রিকেট বন্ধ হয়ে যাচ্ছিল। এখন বুলবুল ভাই হয়তো সাবেক অধিনায়ক, তাকে আরেকজন পরিচালক, সাবেক পরিচালক, তিনি যখন ভারতীয় দালাল বলেন, সেক্ষেত্রে রিয়াকশনটা কেমন হওয়া উচিত আসলে? না, সেটি আমি মনে করি যে সেটি তিনি যেটা বলেছেন এটা তার কাছ থেকে বুলবুল ভাইয়ের উচিত। তাকে বুলবুল ভাই কিন্তু চেনেন, এমন না যে বুলবুল ভাই তাকে চেনেন না, এবং তিনিও বুলবুল ভাইকে খুব ভালো মতোই চেনেন। একসঙ্গে তারা অনেক সময় কাটিয়েছেন, একসঙ্গে তারা সংগঠক হিসেবে ছিলেন, সব কিছু মিলে। আর তার চেয়েও বড় বিষয়টা হলো যে আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ন্যাশনাল টিমের এক্স ক্যাপ্টেন ছিলেন। তিনি বাংলাদেশের তার ক্রিকেট ক্যারিয়ার, তার খুবই উজ্জ্বল ক্রিকেট ক্যারিয়ার ছিল। আপনি তার অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে হয়তো তিনি যদি কোনো ভুল করে থাকেন, সেই ভুলের জন্য আপনি তার কাছ থেকে হয়তো জবাবদিহিতা চাইতে পারেন, কিন্তু সেটা না চেয়ে আপনি যদি তাকে শুরুতেই দালাল বলে দেন, আপনি বলে দেন যে তিনি অমুকের পারপাস সার্ভ করছেন, তিনি অমুকের এজেন্ট, তাহলে আমি মনে করি যে পর্যায়ে এখন বাংলাদেশ ক্রিকেট এসে দাঁড়িয়েছে সেই সমস্যার সমাধানটা হবে না, বরঞ্চ এই মারামারিটা বা গৃহবিবাদটা আরও বাড়বে। দেখুন, সার্বিক অর্থে যদি আপনি ধরতে চান, বাংলাদেশ ক্রিকেট কিন্তু এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, খুবই আপনি ব্রেকিং একটা পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। আপনি দেখবেন যে যখন কোনো আপনার কাঁচের গ্লাস বা কাঁচের কোনো জিনিস যখন বহন করা হয়ে থাকে, আপনি উপরে লেখা থাকে কিন্তু আপনি ইউজ ইট ইন কেয়ার ফ্রাজাইল, এটা ভঙ্গুর হতে পারে। তো আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট এখন যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে, ঠিক এই ভঙ্গুর অবস্থায় এসে দাঁড়িয়েছে। তো এই ভঙ্গুর অবস্থা থেকে আপনি এটাকে আবার যদি আপনি রিকনস্ট্রাকশন করতে চান, তাহলে কি করা উচিত? নিশ্চয়ই আপনি সেখানে আবার হাতুড়ির বাড়ি দিবেন না, আপনাকে সেখানে কিন্তু সহমর্মিতা নিয়ে এগোতে হবে, প্ল্যান নিয়ে এগোতে হবে, সেটা বলতে হবে। কিন্তু কঠোর সমালোচনা করে যদি আপনি মনে করেন যে আমিনুল ইসলাম বুলবুল চলে গেলে নতুন কেউ আসবেন, তিনি এসে ম্যাজিকের মতো সব সমাধান করে দেবেন, আই ডোন্ট বিলিভ ইট। আমার কাছে মনে হয় না যে এটা কোনো সমাধান হতে পারে। সমাধান একটাই হতে পারে, যে বিষয়ে আমরা ছিলাম সেই বিষয়ে আমাদেরকে একটা ঐক্যমত্যে পৌঁছাতে হবে, এবং আমাদের এখানে যে সমস্যাটা তৈরি হচ্ছে সেই সমস্যাটা কিভাবে সমাধান করতে হবে সেটার একটা সুন্দর পরিবেশ এনে তারপর করতে হবে। কিন্তু আপনি তুমুলভাবে যদি সমালোচনা করে যান এবং বলতে শুরু করে দেন যে ওনার কারণে আমরা বিশ্বকাপ খেলতে পারিনি, ওনার কারণে এত ক্ষতি হয়ে গিয়েছে, কোনো একজনের কারণে ক্ষতি হয়েছে, এটা কখনোই আমি বলবো না। আমি বলবো যে এটা বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই সরকারের একটা আপনি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, কোনো সন্দেহ নেই, কিন্তু তারপরেও সেই সরকারের অধীনে রয়েছে বলেই আপনি আপনার সিদ্ধান্তটুকু তাদেরকে মানতে হবে, এবং সেটাই তারা মেনেছে। আপনি এখানে বিদ্রোহ দেখানোর কোনো কিছু নেই বা বিপ্লবী হওয়ার কোনো কিছু নেই। সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, আপনাকে সেই সরকারের সিদ্ধান্ত আপনাকে মানতে হচ্ছে, দ্যাটস অল। এবং সেটা কিন্তু বিসিবির যে মিডিয়া কমিটির চেয়ারম্যান ছিলেন তিনিও জানিয়ে দিয়েছেন, যেটা সরকার সিদ্ধান্তটা নিয়েছে যে আমাদের এখানে ভারতের এই মুহূর্তে গিয়ে খেলার নিরাপত্তামূলক পরিস্থিতি নেই, এই কারণে সরকার আমাদেরকে এই সিদ্ধান্ত দিয়েছে, আমরা সেই সিদ্ধান্তটা এখানে ইমপ্লিমেন্ট করেছি। ইটস ভেরি ইজি থিং। সো আমার কাছে মনে হচ্ছে যে এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে কোনো একজন ব্যক্তিকে বা কোনো একক একটা ক্যারেক্টারকে আপনি ক্যারেক্টার অ্যাসাসিন করাটা, এটা খুব সম্ভবত
ওনার প্রতি কারো একটা এর আগে কোনো ধরনের জটিলতা ছিল বা সমস্যা ছিল, এখন তাকে এরকমভাবে পেয়ে আপনি তার ক্যারেক্টার অ্যাসাসিন করছেন। কেসার ভাই, আমি ছোট্ট করে একটু জানতে চাবো যে এখন পর্যন্ত এই যে বুলবুল ভাই বিসিবির সভাপতি হিসেবে পূর্ণ মেয়াদে বসেছেন, 4 মাস হলো। তার আগেও তিনি কিছুদিন কাজ করেছেন, মানে অনেকটা ভারপ্রাপ্তের মতো আর কি। এই সময়টুকুতেই কি তাকে জাজ করার মতো সময় হয়েছে কিনা? অ্যাডমিনিস্ট্রেটিভ দক্ষতা নিয়ে অনেক প্রশ্ন উঠছে তার, এরই মধ্যে শুরু হয়ে গেছে। এইটা নিয়ে এখনই সমালোচনা করার মতো সময় হয়েছে কিনা, এবং আপনি তাকে অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর কিভাবে রেট করেন? সমালোচনা করার মতো সময় তো অবশ্যই হয়েছে। কারণটা হলো যে 5 মাস বা 10 আপনি 5 বছর সেটা বড় বিষয় না। বড় বিষয়টা হলো যে আপনি 5 মাসের মধ্যেই অনেক ধরনের সিদ্ধান্ত নিতে হবে আপনাকে, বা আপনি দেখবেন যে যে সমস্যা আসবে সেই সমস্যাটা আপনি কিভাবে সমাধান করতে চাচ্ছেন সেই বিষয়টাও কিন্তু দেখতে হবে। তো সেই 5 মাসের কথা যদি আপনি বলেন, তাহলে এখানে মানে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসাবে বা আপনি অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে আমিনুল ইসলাম বুলবুল তেমন কিন্তু পজিটিভ কোনো মার্ক পাচ্ছেন না। কারণ আপনি অনেক ধরনের জটিলতা তৈরি হয়েছে তার ক্রিকেট বোর্ডে, তিনি যে পরিচালকদের নিয়ে রয়েছেন সেই পরিচালকরা কিন্তু আপনি এক এক সময় এক এক ধরনের কথাবার্তা বলছেন। আপনি দেখেছেন যে এই পর্যন্ত 3 থেকে 4 জন পরিচালক যে আচরণ করেছেন, যে কথাবার্তা বলেছেন, সেটা কোনো মতে কিন্তু ডিরেক্টরশিপ কোনো কথাবার্তা না। সেটা কখনো কিন্তু আপনি ক্রিকেট বোর্ডের একজন আপনার প্রশাসনে, সর্বোচ্চ প্রশাসনে বসে থাকা কোনো লোক এই ধরনের কথাবার্তা বলতে পারেন না। এক নাম্বার 2 হলো যে তাদের ব্যাপারে তিনি কি সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্তগুলো কিন্তু খুব একটা আমরা কার্যকর কোনো কিছু দেখতে পাইনি। তাদের ব্যাপারে কিন্তু খুব কঠোর কোনো সিদ্ধান্ত তিনি নিতে পারেননি। অর্থাৎ আপনি এখানে তার পরিচালকদের যারা আপনার এই ধরনের বাজে আচরণ করছেন তাদের ব্যাপারে যে একটা কড়া মানে ভূমিকা নেওয়ার কথা ছিল সেটা তিনি নিতে পারেননি। 2 যেটি হলো যে আপনি লোকাল ক্রিকেট, যে ঘরোয়া ক্রিকেটের যে জটিলতা তৈরি হয়েছে সেই জটিলতা কিন্তু এখন পর্যন্ত রয়ে গিয়েছে। আপনি প্রথম বিভাগ ক্রিকেট যেভাবে চলছে, সেকেন্ড ডিভিশন ক্রিকেটে আপনি অর্ধেক টিম খেলেনি, ফার্স্ট ডিভিশন ক্রিকেটেও 24টা দলের মধ্যে 12টা টিম খেলেছে, মাত্র 12টা টিম আরও খেলেনি। বাট আপনি জোর করে খেলাচ্ছেন সবাইকে নিয়ে, এবং সেটার কোনো প্রচারণা নেই, এবং সেটার কোনো আগ্রহের কমতি রয়েছে। সো ঘরোয়া ক্রিকেটও কিন্তু আপনি যেভাবে পরিচালনা করার কথা ছিল, যে উৎসাহ উদ্দীপনা নিয়ে, সেটা নষ্ট হয়ে যাচ্ছে বা সেটা নেই এক অর্থে বলা যেতে পারে। নাম্বার 3 যেটা হলো যে বিপিএল নিয়ে তিনি যেটা বলেছিলেন যে বিপিএলটাকে খুব নিষ্কলুষভাবে বের করে নিয়ে আসা হবে, সেখানেও কিন্তু কিছুটা ঘাটতি আমরা দেখতে পেয়েছি। যে ফ্র্যাঞ্চাইজি রয়েছে নেওয়া হয়েছিল সেই ফ্র্যাঞ্চাইজির মধ্যে থেকে একটা ফ্র্যাঞ্চাইজি তো আপনার টুর্নামেন্ট শুরু হওয়ার আগে চলে গিয়েছেন, সেটা ক্রিকেট বোর্ডকে দায়িত্ব নিতে হয়েছে। আরেক ফ্র্যাঞ্চাইজি সিলেটের সেই ভদ্রলোক কখন কোথায় কি কথা বলতে হবে সেটাই জানেন না, একেবারে কমিক্যাল ক্যারেক্টারের মতো কিছু আচরণ তিনি করেছেন, যেটা ধরেন আপনি পুরো, আমি মনে করি যে যেভাবে আপনার বিপিএল হচ্ছিল সেটার স্যাংশনিটিটা কিছুটা নষ্ট করেছে। রাইট। আর তার চেয়েও বড় বিষয়টা হলো যে সর্বশেষ তার এক বোর্ড পরিচালকের বিরুদ্ধেই আপনার ম্যাচ পাতানোর দুর্নীতির অভিযোগ উঠেছে, এবং তাকে তিনি নিজেই সেই অডিট কমিটি থেকে সরিয়ে দাঁড়িয়েছেন। তো তার ব্যাপারে ক্রিকেট বোর্ড কি করছে, গত 48 ঘন্টা একটা প্রপার একটা সিদ্ধান্ত আসা উচিত ছিল, বা আপনি একটা প্রেস রিলিজ আসা উচিত ছিল যে তিনি এই কাজ করেছেন এবং তাকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এবং তার ব্যাপারে এই ব্যবস্থাটুকু নেওয়া হচ্ছে। এই যে আপনার লুপহোলসগুলো, এই লুপহোলসগুলো কিন্তু রয়ে গিয়েছে। সবকিছু মিলে যদি আপনি বলতে পারেন, এবং তার চেয়েও বড় বিষয়টা হলো যে ক্রিকেট এই আপনার বিসিবিতে বিশ্বকাপে না খেলার যে বিষয়টা, সেটা তিনি যেভাবে হ্যান্ডেল করেছেন, আমি মনে করি যে সেটা আরও সফিস্টিকেটেড কায়দায় হ্যান্ডেল করা যেত। রাইট কেসার ভাই, আমরা এইসব বিষয় নিয়ে আরও আলোচনা করবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিব। এখন মাঠে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই।